আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন জ্যামিতির বেসিক আলোচনা, এবং আজকে এই আলোচনাটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেননা জ্যামিতির যে মূল বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো একেবারে বিন্দু থেকে শুরু করা হবে। বিন্দু, রেখা, কোণ, ত্রিভুজ এবং বৃত্ত, এই 5টা টপিক থেকে হিউজ পরিমাণে অঙ্ক আমরা প্র্যাকটিস করব আজকে, এবং এটা হচ্ছে জ্যামিতির লেকচার 1। আমার পেইড ব্যাচের লেকচার আমি সবার উদ্দেশ্যেই উন্মুক্ত করে দিচ্ছি কয়েকটা লেকচার। তো আপনারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে মুহূর্তে ভিডিওটা দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। ওকে, তো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। তো প্রথমেই আমরা বিন্দু নিয়ে একটু আলোচনা করব, তারপরেই আমরা হচ্ছে রেখা এবং কোণ নিয়ে আলোচনা করব শুরুতে, এবং এরপরে আমরা 10-12টা অঙ্ক প্র্যাকটিস করব বিন্দু, রেখা এবং কোণ সম্পর্কিত। এরপরে ত্রিভুজ এবং বৃত্ত সংক্রান্ত অনেকগুলো, অর্থাৎ 18-20টা অঙ্ক আমাদের কিন্তু রয়েছে। ঠিক আছে, তো মোটামুটি আমি আজকে 35টার মতো অঙ্ক করেই দিব আপনাদের, পাশাপাশি আপনাদের বেশ কিছু হোমওয়ার্ক দিব। তো এই জন্য এই যে আলোচনাটা, এটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন, যে কোনো চাকরির পরীক্ষায় প্রিলিমিনারি অংশে আপনারা অবশ্যই এখান থেকে 2, 3, 4 নম্বর কমন পেয়ে যাবেন, এটা নিঃসন্দেহে বলা যায়। তো এই জন্য মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন। শুরুতেই দেখেন বিন্দু, এর নিচে বিন্দুর সংজ্ঞা দেয়া রয়েছে। যার কেবল অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা বেধ বলতে কিছুই নেই, তাকে বিন্দু বলে। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কোনো কিছুই নেই বলে বিন্দুর কোনো মাত্রা নেই, অর্থাৎ বিন্দুর মাত্রা শূন্য। অন্যভাবে বলা যায়, একটি রেখার দৈর্ঘ্য ধীরে ধীরে হ্রাস করলে অবশেষে একটি বিন্দুতে পরিণত হয়। একটি সরল রেখার উপর অসংখ্য বিন্দু থাকে। এই যে আলোচনাগুলো করা হচ্ছে বিন্দু সম্পর্কিত, এই আলোচনাগুলো আপনাদের কিন্তু একটু মনে রাখতে হবে। যে এই যে দেখেন, এখানে কিন্তু বলা হচ্ছে যে যার কেবল অবস্থান আছে, তার মানে বিন্দুর শুধুমাত্র কি আছে বলেন তো দেখি, অবস্থান আছে, কিন্তু দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই বা বেধ নেই। উচ্চতার বেধ একই কথা। ওকে, আচ্ছা, এখন আসেন, এই কারণে যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কোনো কিছুই নেই বিন্দুর, এই জন্য আমরা বলি যে বিন্দুর কোনো কি নেই, মাত্রা নেই। বিন্দুর মাত্রা হচ্ছে শূন্য। এই যে বিন্দুর কি রয়েছে, অবস্থান, এটা একটা এমসিকিউ প্রশ্ন। বিন্দুর মাত্রা কি, ওকে, শূন্য, এটা একটা এমসিকিউ প্রশ্ন। এবং একটি রেখার দৈর্ঘ্য ধীরে ধীরে হ্রাস করলে অবশেষে কিসে পরিণত হয়, এটা বিন্দুতে পরিণত হয়। যেমন আমরা বলতে পারি যে এই যে একটা সরল রেখা, এই সরল রেখাটা কিন্তু অসংখ্য ছোট ছোট বিন্দুর সমন্বয়ে কিন্তু তৈরি হয়েছে, এবং বিন্দুগুলো খুবই ক্লোজ অবস্থান করলে এই সরল রেখাটা বা এরকম একটা সরল রেখা তৈরি হয়। নিশ্চয়ই আপনারা বোঝেন আমার এই কথাটা। তো এবার দেখেন, আমরা এই সম্পর্কিত আরো বেশ কিছু জিনিস আপনাদের সঙ্গে আলোচনা করছি, তো একটু মনোযোগ সহকারে দেখতে থাকেন। তো দেখেন, ইউক্লিডীয় জ্যামিতিতে বিন্দু বিষয়টা কি। এখানে ইউক্লিডের সংজ্ঞা লেখা রয়েছে, বলা হচ্ছে যার কোনো অংশ নেই তাই বিন্দু। এবং শুরুতে লেখা রয়েছে যে জ্যামিতির যেসব মৌলিক উপাদানগুলো ইউক্লিডীয় জ্যামিতির ভিত্তি, বিন্দু তাদের মধ্যে অন্যতম। ইউক্লিড নিজেই বিন্দুকে একভাবে সংজ্ঞায়িত করেছেন। তার মতে যার কোনো অংশ নেই তাই হচ্ছে বিন্দু। আবার এভাবে বলা যায় যে দুইটি সরলরেখা পরস্পর মিলিত হলে মিলিত স্থানে একটি বিন্দু উৎপন্ন হয়। যেমন কার্তেসীয় সমতলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর যে স্থানে মিলিত হয় সেই মিলিত স্থানই একটি বিন্দু বলে পরিচিত। বিন্দুকে সাধারণত আমরা ও দ্বারা প্রকাশ করি। এবং বিন্দু কিভাবে তৈরি হয় সেটা যদি আমি একটু বলি আপনাদেরকে, তো একটু মনোযোগ সহকারে আপনারা দেখেন। এখানে তো ধরেন আমরা যদি বলি যে ধরেন এই হচ্ছে দুটো রেখা, মাঝখানে হচ্ছে একটা বিন্দু তৈরি হচ্ছে। আমি একটু যদি অন্য কালার দিয়ে দেখাই, মাঝখানে কিন্তু একটা কি তৈরি হচ্ছে, বিন্দু তৈরি হচ্ছে, এটা একটা বিন্দু। আবার আমি যদি বলি এটা একটা লম্ব অক্ষ, এটার নাম ধরেন ওয়াই অ্যাক্সিস, এবং এটা হচ্ছে ভূমি অক্ষ, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে এই যে পয়েন্টটা রয়েছে এখানে, আমি কালো কালার দিয়ে দেখাচ্ছি, এই যে একটা পয়েন্ট রয়েছে, এখানে কিন্তু এক্স এর মানও 0 এবং ওয়াই এর মানও 0, 0, 0। এবং এই যে হচ্ছে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা ইংরেজি বর্ণ ও দ্বারা চিনি। তাহলে ও এক্স অক্ষ ও ওয়াই অক্ষ, ও এক্স অক্ষ হচ্ছে ভূমি অক্ষ, ওয়াই অক্ষ হচ্ছে লম্ব অক্ষ। এবং এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা প্রকাশ করে যে এখানে এক্স এর মানও 0 এবং ওয়াই এর মানও 0। এই কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে ইউক্লিডীয় জ্যামিতিতে। ঠিক আছে,
এবার আমরা এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা পরের অংশে যাই। তো খেয়াল করে দেখেন বিন্দুর মাত্রা বলতে কি বোঝানো হচ্ছে, যে জ্যামিতিতে বিন্দুর কেবল অবস্থান আছে, আমি আগেই বলেছি। তো কি কি অবস্থান ছাড়া এর আর কোনো কিছুই নেই, অর্থাৎ বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ, বেধ বা উচ্চতা বলতে কিছুই নেই। আবার এর কোনো পরিসীমা বা পরিধি, ক্ষেত্রফল বা আয়তন নেই। এই কথাগুলো কিন্তু নতুন, এর আগে লেখা ছিল না, যে বিন্দুর কোনো কি নেই, পরিসীমা নেই, পরিধি নেই, ক্ষেত্রফল নেই, আয়তন নেই, কিছুই নেই, অর্থাৎ বিন্দুর কোনো মাত্রা নেই। আমরা এর আগে বলেছি যে বিন্দুর কি নেই, মাত্রা নেই, তাই বিন্দুর মাত্রা শূন্য। সুতরাং বিন্দু শূন্য মাত্রিক জ্যামিতির অন্তর্গত। ওকে, তাহলে বিন্দু কি, বিন্দু হচ্ছে শূন্য মাত্রিক জ্যামিতির অন্তর্গত, সেটা আমরা বলতেই পারি। এরপর আমরা বিন্দুর বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো খেয়াল করে দেখেন স্ক্রিনে কি বলা হচ্ছে, বিন্দুর কি কি বৈশিষ্ট্য রয়েছে। এই আলোচনা কিন্তু গুরুত্বপূর্ণ বিধায় আমি আপনাদের সঙ্গে এই আলোচনাটুকু করছি। তো বিন্দু হলো জ্যামিতির মৌলিক উপাদান। বিন্দুর কেবল অবস্থান আছে। বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা বেধ বলতে কিছুই নেই। বিন্দুর একটি বৈশিষ্ট্য হলো বিন্দুর কোনো মাত্রা নেই, অর্থাৎ বিন্দুর মাত্রা শূন্য। দ্বিমাত্রিক জ্যামিতি বা সমতল জ্যামিতি এবং ত্রিমাত্রিক জ্যামিতি বা ঘন জ্যামিতি, উভয় জ্যামিতিতে বিন্দুর অবস্থান আছে। দ্বিমাত্রিক জ্যামিতিতে বিন্দুর স্থানাঙ্ককে এক্স কমা ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, আর ত্রিমাত্রিকে প্রকাশ করা হয় এক্স কমা ওয়াই কমা জেড দ্বারা। বিন্দুর চলার পথ হচ্ছে রেখা। এটা গুরুত্বপূর্ণ একটা লাইন, যে বিন্দুর চলার পথকেই বলা হচ্ছে রেখা। বিন্দুর চলার পথ সোজা হলে সেটা অবশ্যই সরল রেখা হবে, এবং বাঁকা হলে সেটা কি হবে, বক্ররেখা হবে। নিশ্চয়ই আপনারা সরল রেখা, বক্ররেখা চেনেন। ঠিক আছে, তো আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে এবারে আমি রেখার আলোচনায় চলে যাচ্ছি। তো খেয়াল করে দেখেন যে রেখা সম্পর্কিত বেশ কিছু জিনিস কিন্তু আপনাদের জানার প্রয়োজন রয়েছে। তো এখানে স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে একাধিক বিন্দুর পারস্পরিক সংযোগের ফলে সৃষ্ট পথ বিশেষ, যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নেই এবং উভয় দিকে অসীমভাবে প্রসারিত, তাকে রেখা বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা এখানে দেয়া রয়েছে। এবং রেখার কোনো কি নেই, প্রান্ত বিন্দু নেই, অর্থাৎ রেখা অসীম দৈর্ঘ্য পর্যন্ত প্রসারিত হয়, তাই রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। রেখার কোনো প্রান্তবিন্দু নেই বলে রেখাকে ইচ্ছা মতো উভয় দিক বরাবর বাড়ানো যায়, তাই রেখা সোজা দৈর্ঘ্য বরাবর উভয় দিকে অসীম পর্যন্ত চলমান। ঠিক আছে, আচ্ছা, তো খেয়াল করে দেখেন বিষয়টা কি, যে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে রেখার প্রান্ত বিন্দু কয়টি, যার উত্তরটা কিন্তু এখানে রয়েছে, যে রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। প্রান্ত বলতে কি বোঝায়, তো আমি বলি, মনে করেন যে এই একটা হচ্ছে রেখা। আমি যদি বলি রেখাটা এখান থেকে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে, তাহলে এটা একটা প্রান্ত, তার মানে এটা প্রথম প্রান্ত, আর এটা কিন্তু শেষ প্রান্ত। ঠিক আছে, এই হচ্ছে দুটো প্রান্ত। কিন্তু রেখা যেহেতু এই দিকেও অ্যারো চিহ্ন এবং এই দিকেও অ্যারো চিহ্ন রয়েছে, তো রেখার এই জন্য কোনো কি নেই, প্রান্ত বিন্দু নেই। খুব ভালো করে মনে রাখতে হবে, রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। এবং এই রেখা থেকে আমরা যদি এই অংশটুকুকে কেটে নেই, ধরেন আমি এখান থেকে এই পর্যন্ত কেটে নিলাম, এইটুকুকে বলা হবে কিন্তু রেখাংশ। মনে রাখতে হবে যে রেখা থেকে আমি যদি কোনো একটা নির্দিষ্ট অংশ কেটে নেই, তাহলে সেটাকে বলা হবে রেখাংশ। এবং রেখাংশের দুটো প্রান্তবিন্দু রয়েছে। তাহলে আমি কি বললাম, রেখার কোনো প্রান্তবিন্দু নেই, আর রেখাংশের দুটো প্রান্তবিন্দু রয়েছে। আরেকটা জিনিস রয়েছে যেটাকে আমরা বলি রশ্মি। ওকে, তো এই রশ্মির আমাদের প্রান্ত বিন্দু রয়েছে একটা। মনে রাখতে হবে যে এখান থেকে শুরু হয়ে এই দিক পর্যন্ত যাচ্ছে এবং একদিকে অ্যারো, এটা হচ্ছে রশ্মি। ঠিক আছে, আবার এমনও হতে পারে যে ধরেন এখান থেকে শুরু হয়ে এই দিকে যাচ্ছে। ওকে, এটারও কিন্তু প্রান্তবিন্দু একটা। তাহলে আমার তিনটা কথা মনে রাখবেন ভালোভাবে, রেখার কোনো প্রান্তবিন্দু নেই, রেখাংশের দুইটি প্রান্তবিন্দু রয়েছে, আর রশ্মির একটা প্রান্তবিন্দু রয়েছে। এই যে এটা প্রান্তবিন্দু, আর এইদিকে বর্ধিত আমরা যদি করতে চাই আমরা করতে পারবো। ওকে, এবার আমরা পরের অংশে চলে যাচ্ছে। তো দেখেন রেখা দুই প্রকার, যথা সরল রেখা এবং বক্ররেখা। সরল রেখায় কি বলা হচ্ছে, যে যদি কোনো বিন্দু সরল পথে চলে, দুই দিকেই অসীম পর্যন্ত বিস্তৃত হয়, তবে তাকে সরল রেখা বলে। বক্ররেখা কি, যদি কোনো বিন্দু আঁকা বাঁকা পথে চলে, দুই দিকে অসীম পর্যন্ত বিস্তৃত হয়, তবে তাকে বক্ররেখা বলে। তো এবার আসেন
কোণ সম্পর্কিত আলোচনায় আমরা চলে এসেছি। তো কোণটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকেই কিন্তু বেশ কিছু প্রশ্ন আপনাদের চলে আসে। তো আপনারা নিশ্চয়ই কোণ চেনেন যে কোণ চিহ্ন হচ্ছে এরকম। আমি যদি বলি এ ও সি কোণ, তাহলে কিন্তু এই কোণটাকে নির্দেশ করা হচ্ছে যে কোণ এ ও সি, এভাবে আমরা কিন্তু বলতে পারি। তো যাই হোক, আমি কোণকে কিভাবে সংজ্ঞায়িত করেছি এখানে দেখেন, একটা গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা আমি এখানে কিন্তু তুলে দিয়েছি। এগুলো আসলে ক্লাস 6, 7, 8, 9, 10 এর বই থেকেই কালেক্ট করা জিনিস এবং অথেন্টিক জিনিস। ওকে, বলা হচ্ছে দুইটি রেখাংশ পরস্পর প্রান্তবিন্দুতে মিলিত হয়ে যে জ্যামিতিক আকার ধারণ করে তাকে কোণ বলে। আমি আবার পড়ছি, তো মনে রাখবেন যে দুইটি রেখা বা দুইটি রেখাংশ পরস্পর প্রান্তবিন্দুতে মিলিত হয়ে যে জ্যামিতিক আকার ধারণ করে তাকে কোণ বলে। তাহলে সহজ করে বললে, দুইটি সরলরেখা পরস্পর মিলিত হলে কোণের উৎপন্ন হয়। এরূপ দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে ছেদ বিন্দুতে 4টি কোণের উৎপন্ন হয়। তাহলে দুইটা সরলরেখা যদি পরস্পর ছেদ করে, তাহলে আমি যদি বলি যে দুইটা সরলরেখা পরস্পর ছেদ করলো, তাহলে এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ আর এই একটা কোণ, তাহলে কয়টা কোণ তৈরি হচ্ছে? 4টি কোণ তৈরি হচ্ছে, যে দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে। কিন্তু যখন কোণ তৈরি হয় তখন কিন্তু এইভাবে তৈরি হয়, এরা কিন্তু একে অপরকে ছেদ করছে না, মানে একটা নির্দিষ্ট জায়গায় মিলিত হচ্ছে এবং এখানেই কোণটা তৈরি হচ্ছে। তো যাই হোক, কোণের নামকরণের নিয়ম, এই জিনিসটা কিন্তু একটু ভালো করে আপনাদেরকে শিখতে হবে যে কিভাবে কোণের নামকরণ করতে হয়। তো ধরেন এই একটা কোণ, এই কোণটাকে আমরা কি বলবো? আমরা এই কোণটার নাম দেবো, এটা এ, আর এটা যেহেতু বি রয়েছে আর এটা যেহেতু ও রয়েছে, তাহলে আমরা এটাকে বলবো এ ও বি। অথবা আমরা এটাকে বলবো বি ও এ। এই দিক থেকে যদি বলি তাহলে বি ও এ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা কোণ। এই কোণের মান যে কোনোটা হতে পারে। 45 ডিগ্রি যদি বলি, 45 ডিগ্রি, তো ধরলাম এটা 45 ডিগ্রি। তাহলে এ ও বি কোণ মানে হচ্ছে 45 ডিগ্রি কোণ। তাহলে বা আমি বলেছি বি ও এ কোণ। আচ্ছা, কেন আমরা একে ও এ বি কোণ বা ও বি এ কোণ বলতে পারি না? এইখানেই কিন্তু কোণের নামকরণের নিয়মের হচ্ছে আমাদের প্রয়োজনীয়তা রয়েছে। বলা হচ্ছে যে বিন্দুতে কোণ উৎপন্ন হয় সেই বিন্দুকে মাঝখানে লিখতে হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা এখানে লেখা রয়েছে। তাই মানে তার দুই পাশে ধারক বাহু দুটির অপর প্রান্ত বিন্দু দুটি লিখতে হয়। তার মানে এটা হচ্ছে কোণ, এর পাশে একটা, এর পাশে একটা, যে কোনোটা লিখলেই হবে। ওই জন্য আমরা এটাও লিখতে পারি, আবার এটাও লিখতে পারি। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের। তো ধরলাম আমি একটা ত্রিভুজ, এটা হলো একটা ত্রিভুজ। তাহলে আমি ধরলাম এটাকে এ, এটাকে বি এবং এটাকে সি। এখন আমি চাচ্ছি যে এই জিনিসটা যেন আমি, এটা ধরেন 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি কোণটাকে আমি ফাইন্ড আউট করব। তাহলে আমি কিন্তু লিখবো না এবিসি 60 ডিগ্রি, আবার লিখবো না সিবিএ 60 ডিগ্রি, কখনো কিন্তু এটা লেখা যাবে না। আমি যদি এই কোণটাকে নির্দেশ করি তাহলে আমাকে কিন্তু এইভাবে লিখতে হবে, কোণ বিএসি ইকুয়াল টু 60 ডিগ্রি, অথবা আমাকে লিখতে হবে কোণ সিএবি ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার বুঝতে পেরেছেন যে যেখানে কোণ হবে সেটাকে আমি মাঝখানে রাখবো। দেখেন এ আমি মাঝখানে রেখেছি, আর দুই পাশে কিন্তু প্রান্তবিন্দু দুটো অর্থাৎ সি এবং বি আমি কিন্তু লিখে দিয়েছি। আবার এই কোণটাকে আমি চাইলে কিন্তু কোণ এ ইকুয়াল টু 60 ডিগ্রিও বলতে পারি। তার মানে এটা, এটা এবং এটা, এই তিনটা সেম জিনিস। এই ধারণাটা আপনাদের কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে। যারা জানেন তাদের তো কোনো অসুবিধা নেই, কিন্তু যারা জানেন না তারা এই জিনিসটা একটু ভালোভাবে মাথায় ঢুকায় রাখেন যে এইভাবে আমরা কোণকে কি করি? ফাইন্ড আউট করি। তো এবারে আমরা বিভিন্ন ধরনের কোণ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো শুরুতেই দেখেন কি বলা হচ্ছে, শূন্য কোণ, সূক্ষ্ম কোণ, সমকোণ, স্থূলকোণ, সরল কোণ। বেশ কয়েকটা কোণ আমি এখানে দিয়ে রেখেছি। আরো অনেকগুলো কোণ রয়েছে যেগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, তবে অতি গুরুত্বপূর্ণগুলো আমি কিন্তু এখানে দিয়ে রেখেছি। আচ্ছা, কি বলা হচ্ছে যে যে কোণের পরিমাণ 0 ডিগ্রি তাকে শূন্য কোণ বলে। এক্ষেত্রে আসলে কোনো কোণ উৎপন্ন হয়নি। তো যাই হোক, এটা হলো শূন্য কোণ। এবং সূক্ষ্ম কোণ কি? মনে রাখবেন যে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। আচ্ছা, 90 ডিগ্রি কোণ কোনটা? আমরা যদি এরকম করে একটা রেখা টানি এবং এটা হচ্ছে একটা 90 ডিগ্রি কোণ, এবং এই 90 ডিগ্রি অপেক্ষা যদি আমি ছোট কোণ হচ্ছে অঙ্কন করি, ধরেন এটা হলো একটা 50 ডিগ্রি কোণ, এই কোণটাকে বলা হবে কি কোণ? সূক্ষ্ম কোণ। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সূক্ষ্ম কোণ আমরা অঙ্কন করি।
এবার আসেন সমকোণ, তাহলে 90° কোণকেই সমকোণ বলা হয়। এবার আসেন স্থূলকোণ, মনে রাখবেন যে যে কোণটা 90° অপেক্ষা বড় হবে এবং 180° অপেক্ষা ছোট হবে সেই কোণটাকে বলা হবে কি? স্থূলকোণ। মনে রাখতে হবে আমরা এইভাবে স্থূলকোণ অঙ্কন করি, অর্থাৎ এটা হলো 90° এবং এই 90° অপেক্ষা বড় কোণ, তো ধরলাম আমি এটা হলো 120° একটা কোণ এবং এই কোণটা হচ্ছে স্থূলকোণ। ঠিক আছে? আবার সরল কোণ কি? যদি আমি একটা সরলরেখা অঙ্কন করে মাঝখানে একটা বিন্দু দিয়ে দেই, তাহলে এই কোণটা হচ্ছে একটা কি কোণ? সরল কোণ। সরল কোণ মানে কত ডিগ্রি? 180°। আরো বেশ কিছু হচ্ছে আমাদের কোণ রয়েছে, যেমন প্রবৃদ্ধ কোণ রয়েছে। ওকে, আমরা একটু এই কোণগুলোর সংজ্ঞাও একটু ভালোভাবে শিখে আসি। তাহলে প্রবৃদ্ধ কোণ কি? যেটা 180° অপেক্ষা বড় এবং 360° অপেক্ষা ছোট কোণকে বলা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। পূর্ণ কোণ কি? যে কোণের পরিমাপ 360° তাকে পূর্ণকোণ বলা হয়। তার মানে একেবারে একটা সার্কেল হচ্ছে একটা পূর্ণকোণ। ঠিক আছে? এটা আসে না তেমন একটা পরীক্ষায়, প্রবৃদ্ধ কোণ পর্যন্তই আসে। তবে এই দুটো জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এবং এমসিকিউতে কিন্তু এই দুটো জিনিস খুব বেশি আসে। খুব ভালো করে এই দুটো জিনিস আপনাদের কিন্তু একটু শিখে রাখতে হবে। ঠিক আছে? আমি একটু কলমটার নিবটা একটু ছোট করে দিচ্ছি। আচ্ছা, দেখেন এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা শুরুতে এই পূরক কোণ নিয়ে একটু ভালো করে আলোচনা করব। তো মনে রাখবেন, সংজ্ঞাটা আমি পড়ি, যে দুইটি কোণের যোগফল 90° বা এক সমকোণ হলে কোণ দুইটির একটিকে অপরটির পূরক কোণ বলে। আমি আবার পড়ছি, যে দুইটি কোণের যোগফল, দুইটি কোণ, তো ধরলাম এ একটা কোণ এবং বি একটা কোণ, এই দুইটা কোণের যোগফল অবশ্যই 90° বা এক সমকোণ হতে হবে। অর্থাৎ যদি এ একটা কোণ এবং বি একটা কোণ হয়, তাহলে দুটো মিলে যদি 90° হয়, তাহলে কোণ দুইটির একটিকে অপরটির পূরক কোণ বলা হবে। অর্থাৎ এ কোণকে বি কোণের পূরক কোণ আর বি কোণকে এ কোণের পূরক কোণ বলা হবে। এখন আমি যদি বলি এর মান 50°, তাহলে বির মান অবশ্যই 40° হতে হবে। তাহলে আমি যদি বলি এক্ষেত্রে বি কোণের মান 40°, তাহলে এ কোণের মান কত? যদি তারা পূরক কোণ হয় তাহলে অবশ্যই 50°। আবার আমি যদি বলি যে একটি কোণ 50°, এর পূরক কোণ কত ডিগ্রি? তাহলে উত্তর হচ্ছে 40°। এখন আমি যদি বলি 90° কোণের পূরক কোণ কত? তাহলে 0°, কেননা 90 তো হয়ে গিয়েছে। এখন আমি যদি বলি 80° কোণের বা 80° কোণের পূরক কোণ কত? তাহলে 10°। কেন? কারণ হচ্ছে দুটো মিলে 90 হবে। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন সম্পূরক কোণ। দুটি কোণের যোগফল 180° বা দুই সমকোণ হলে কোণ দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। অর্থাৎ আমরা যদি বলি কোণ সি এবং কোণ ডি, এই দুটো কোণ এর যোগফল যদি 180° হয়, তাহলে এরা একে অপরের কি কোণ? সম্পূরক কোণ। ঠিক আছে? তাহলে আমরা যদি একটা সম্পূরক কোণ আঁকার চেষ্টা করি, খেয়াল করে দেখেন আমরা এখানে আঁকছি একটু। তো ধরেন আমি একটা কোণ অঙ্কন করলাম, যে ধরেন এই একটা কোণ, এটার মান আমি দিলাম ধরেন 60°। আমি বললাম যে এই কোণটা সম্পূরক কোণ কত? তো সম্পূরক কোণ দুটো কোণের সমষ্টি কত ডিগ্রি হতে হবে? 180। তাহলে আমি একটা সরল কোণ এঁকে নিলাম। ওকে, এই বরাবর একটা সরল কোণ, এটা হয়ে গেল। তাহলে একটা যদি 60 হয়, তাহলে এটা কত ডিগ্রি? নিঃসন্দেহে 120°, কারণ 120 আর 60 মিলে 180 হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি 60° কোণের সম্পূরক কোণ 120°, আবার 120° কোণের সম্পূরক কোণ হচ্ছে 60°। জাস্ট এভাবেই আপনাদের পূরক সম্পূরক কোণের প্রশ্নগুলো কিন্তু চলে আসবে। তো এবারে আমরা পরের আলোচনায় চলে যাচ্ছি। 30তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের একটা অঙ্ক দিয়ে আমরা শুরু করছি অঙ্ক করা, এবং মোটামুটি আমরা কিন্তু 35টার মতো অঙ্ক করব। পাশাপাশি আলোচনায় কিন্তু ত্রিভুজ এবং বৃত্ত এগুলোও রয়েছে। দেখেন কি বলা হচ্ছে, যে দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি কি বলে? আমি আবার বলছি, দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে? আচ্ছা, শুরুতে আপনাদের জানতে হবে যে দুই সমকোণ মানে কি। দুই সমকোণ মানে কিন্তু 180°। মনে রাখতে হবে দুই সমকোণ মানে হচ্ছে 180°। তো একটা আমি 180° কোণ তৈরি করলাম, এটা হচ্ছে একটা 180° কোণ, এবং এই কোণটার হচ্ছে আমি যদি এইরকম করে একটা দাগ দেই, ধরেন এটা হচ্ছে মূল বিন্দু, আমি যদি এরকম করে একটা দাগ দেই, তাহলে কিন্তু এখানে একটা কোণ তৈরি হচ্ছে এবং এখানে আর একটা কোণ তৈরি হচ্ছে, এবং দুইটার সমষ্টি কিন্তু 180°। তাহলে দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি কোণ বলা হবে বলেন তো? অবশ্যই সম্পূরক কোণ। একটু আগেই কিন্তু আমরা পূরক এবং সম্পূরকের আলোচনা থেকে এটা শিখেছি।
এবারে এটা মুছে দিয়ে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। তো দেখেন 2 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, এ ও বি পরস্পর সম্পূরক কোণ, কোণ এ ইকুয়াল 120 ডিগ্রি হলে কোণ বি ইকুয়াল কত? তো যেহেতু বলা হচ্ছে পরস্পর সম্পূরক কোণ, আচ্ছা পরস্পর সম্পূরক মানে কত ডিগ্রি? দুটো মিলে 180 ডিগ্রি, তার একটা যদি 120 ডিগ্রি হয় আর একটা কত? নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে আর একটা 60 ডিগ্রি, কেননা 120 আর 60 মিলে কত হচ্ছে? 180 ডিগ্রি হচ্ছে। তাহলে কোণ বি এর মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে নিঃসন্দেহে আমাদের খ নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। এবার দেখেন আমরা 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। তো স্ক্রিনে 3 নম্বর যে অঙ্কটা রয়েছে, 260 ডিগ্রি পরিমাপের কোণকে কি কোণ বলে? নিশ্চয়ই আপনারা আমার আলোচনাটা মনোযোগ সহকারে শুনেছেন। যদি মনোযোগ সহকারে আপনারা শুনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর আপনারা করতে পারবেন। বলা হচ্ছে 260 ডিগ্রি পরিমাপের কোণকে কি কোণ বলে? আচ্ছা, তো আমি একটু আপনাদের আলোচনাটা আরেকবার করে দিই। যে ধরলাম আমি থিটা হচ্ছে কোণ, যে আমি যদি বলি 0 অপেক্ষা বড় এবং 90 অপেক্ষা ছোট, 0 ডিগ্রি অপেক্ষা বড় এবং 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে কি কোণ বলে? আমি বলবো সূক্ষ্ম কোণ। মনে রাখতে হবে খুব ভালো করে। আচ্ছা, আমি যদি বলি থিটা একটা কোণ, যদি বলি 0 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট, এই কোণকে কি বলা হয়? বলেন তো দেখি। 0 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট, এই কোণকে বলা হয় আমাদের কি কোণ? একটু আগেই কিন্তু আমি আপনাদের সংজ্ঞায় বলে দিয়েছি। তো যাই হোক, আমি এটা মুছে দিয়ে আমি একটু আরেকবার আপনাদের রিকল করানোর চেষ্টা করি যে কোথায় আমাদের সেই কোণগুলো ছিল। তাহলে খেয়াল করে দেখেন, এই যে এখানে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে, অর্থাৎ 0 অপেক্ষা বড় এবং 90 ডিগ্রি অপেক্ষা ছোট হতে হবে। আচ্ছা, সমকোণ কি? যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। স্থূলকোণ কি? 90 ডিগ্রি অপেক্ষা বড় 180 ডিগ্রি অপেক্ষা ছোট, সেটা হচ্ছে স্থূলকোণ। ওকে। আচ্ছা, তাহলে যে কোণের পরিমাপ 180 ডিগ্রি তাকে সরল কোণ বলে। আরো কি ছিল? প্রবৃদ্ধ। 180 ডিগ্রি অপেক্ষা বড় এবং 360 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে কি কোণ বলে? প্রবৃদ্ধ কোণ বলে। তাহলে এবার দেখেন তো আমরা বলতে পারি কিনা আমাদের এই যে আলোচনাটা, যে 260 ডিগ্রি পরিমাপের কোণকে কি কোণ বলে? তাহলে খেয়াল করেন, অবশ্যই প্রবৃদ্ধ কোণ বলে। তার মানে প্রবৃদ্ধ কোণ হচ্ছে যে কোণের মান কি হবে? 200 হচ্ছে কি 180 ডিগ্রি অপেক্ষা বড়। তাহলে আমরা বলতে পারি এইভাবে যে 180 ডিগ্রি অপেক্ষা কি হবে? বড় হবে এবং 360 ডিগ্রি অপেক্ষা ছোট হবে। এই কোণটার নামই হচ্ছে প্রবৃদ্ধ কোণ। নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন 260 ডিগ্রি তার মানে কি? মানে 180 থেকে 360 এর মধ্যে অবস্থান করছে এটা, এই জন্য এটা প্রবৃদ্ধ কোণ। পূরক কোণ কি? দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। সম্পূরক কোণ কি? দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। স্থূলকোণ কি? আচ্ছা বলেন তো স্থূলকোণ কি জিনিস? একটু আগেই তো বললাম 90 অপেক্ষা বড় কিন্তু 180 অপেক্ষা ছোট, স্থূল। আর সূক্ষ্ম কি? 0 অপেক্ষা বড় কিন্তু 90 অপেক্ষা ছোট, সেটা হচ্ছে সূক্ষ্ম। নিঃসন্দেহে বিষয়টা এখন বুঝতে পেরেছেন আপনারা যে কিভাবে কোণগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যাবে? আমি আবার পড়ছি, সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যাবে? আচ্ছা, একটা সরল রেখা আমি দিলাম, দেওয়ার পর আমি একটা পয়েন্ট আইডেন্টিফাই করে একটা লম্ব আমি অঙ্কন করে দিলাম এখানে। তাহলে এই ধরেন এবি একটা সরল রেখা, যার এখানে ও সি একটা মানে হচ্ছে লম্ব। তাহলে সরল রেখার উপর আমি লম্ব অঙ্কন করলাম, তাহলে কয়টি সমকোণ পাওয়া যাবে? আচ্ছা বলেন তো দেখি, এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ, তাহলে কয়টা সমকোণ পাওয়া যাবে? দুইটি সমকোণ। তার মানে একটা সরল রেখা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 180 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি আমরা 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে এক সমকোণ। তাহলে 90 ডিগ্রি যেহেতু এক সমকোণ, তাহলে 180 ডিগ্রি কয় সমকোণ? 2 সমকোণ পাওয়া যাবে। তাহলে নিঃসন্দেহে আমাদের এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে কত? 2। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। বলা হচ্ছে দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে কয়টি কোণ তৈরি হয়? আচ্ছা বলেন তো দেখি, দুটো সরলরেখা আমরা যদি অঙ্কন করি, তাহলে আমি ধরলাম এটা একটা সরলরেখা এবং এটা একটা সরলরেখা। দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, তাহলে এবি একটা সরলরেখা এবং আমার সিডি একটা সরলরেখা। এই দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে কয়টি কোণ তৈরি হয়? এখানে কিন্তু কোণের কথা বলা হচ্ছে, কয়টা কোণ? তাহলে এই একটা কোণ আমরা বলতে পারি, এই একটা কোণ দুটো হলো। এবার আসেন এই একটা কোণ তিনটা হলো, এবং আরেকটা কোণ আমরা দিব, ধরেন এই একটা কোণ, কয়টা হলো? চারটা। তাহলে কয়টি কোণ তৈরি হয়? চারটি কোণ। তাহলে তার মানে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে কয়টি কোণ তৈরি হয়? চারটি কোণ আমাদের কিন্তু তৈরি হয়। স্ক্রিনের এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।
6 নম্বর যে প্রশ্নটা রয়েছে বলা হচ্ছে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ। তো আমি একটা এক্সাম্পল দিয়ে শুরুতে এই অঙ্কটা আপনাদের একটু বোঝাই দিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। আমি একটা শুরুতে এক্সাম্পল দিচ্ছি, তো এক্সাম্পলটা বুঝলেই আপনারা বুঝে যাবেন এক্সাম্পলটা কিরকম। তো ধরলাম একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ, আচ্ছা বর্গ নিশ্চয়ই চেনেন আপনারা। তো ধরলাম এটা একটা সরলরেখা, এই সরলরেখাটার মান আমি ধরলাম 2। এই সরলরেখাটার মান কত? 2। এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 2। তাহলে একটা সরলরেখার উপর অঙ্কিত বর্গ, আচ্ছা 2 এর বর্গ কত? তাহলে বর্গ নিশ্চয়ই আপনারা চেনেন এটা। তাহলে 2 দুগুণ কত? 2 দুগুণ 4 অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর। আচ্ছা এইটার অর্ধেক কত? এটার অর্ধেক হচ্ছে এটা, তার মান কত? 2 এর অর্ধেক 1। তাহলে 1 এর অঙ্কিত বর্গ, তাহলে বর্গ আমি করলাম 1 এর বর্গ কত? 1। আচ্ছা বলেন তো দেখি তাহলে কত গুণ? তাহলে কি বলা হচ্ছে, আবার পড়ছি, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ তার মানে এটা, ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গ তার মানে এটা। তাহলে এইটার কত গুণ? তাহলে বলেন তো কত গুণ? নিঃসন্দেহে 4 গুণ। তাহলে 1 এর 4 গুণ হচ্ছে 4, তার মানে 4 গুণ। আমরা কিন্তু অঙ্কটা বুঝে ফেললাম একটা এক্সাম্পল দিয়ে। এখন আসেন আমি যদি বলি যে এই জিনিসটাই আমি হচ্ছে এবারে একটু এক্স ধরে করতে চাই। তো ধরলাম একটা সরলরেখা যার মান হচ্ছে এক্স ধরলাম, তাহলে অঙ্কিত বর্গ, তাহলে এক্স এর উপর অঙ্কিত বর্গ মানে কি? এক্স স্কোয়ার। এক্স এর উপর অঙ্কিত বর্গ এক্স স্কোয়ার। ওই সরলরেখার অর্ধেক, তাহলে এক্স এর অর্ধেক কত? এক্স এর অর্ধেক হাফ। হাফের উপর অঙ্কিত বর্গ কি হবে? এক্স ভাগ 2 তার উপর স্কোয়ার, তাহলে নিঃসন্দেহে এক্স স্কোয়ার ভাগ হচ্ছে 4। তাহলে এইটা হলো বড় আর এটা কিন্তু ছোট, মনে রাখতে হবে কত গুণ কোনটার। তাহলে আমরা যদি কোন মনে করেন আমি বললাম 32 আর একটা বললাম 4, তাহলে 4 এর কত গুণ 32? তাহলে আমরা কিভাবে বের করলাম? 4 8 32, তার মানে উপরে 32 তার নিচে 4, এভাবে নিশ্চয়ই। তার মানে বড়টাকে ছোটটা দ্বারা ভাগ, তাহলে এটা নিশ্চয়ই বড় আর এটা নিশ্চয়ই ছোট, আপনাদের বুঝতে তো কোনো অসুবিধা হওয়ার কথা না, তাই না? তাহলে আমি কি করব? আমি হচ্ছে এক্স স্কোয়ারকে কত দ্বারা ভাগ করব বলেন তো দেখি? আমি এক্স স্কোয়ারকে ভাগ করব এক্স স্কোয়ার ভাগ 4 দ্বারা, এক্স স্কোয়ার ভাগ 4, এটা কিন্তু মূল ভাগটান। তো দেখেন এক্স স্কোয়ার আমি উপরে লিখলাম, সরি আমার কি করতে হবে, আমি এক্স স্কোয়ার লিখলাম, লেখার পরে এই যে মূল ভাগটান এটাকে যদি আমি গুণ করে দেই, লবটা নিচের লবটা হর হবে, হরটা লব হবে, তাহলে 4 উপরে যাবে আর এক্স স্কোয়ার নিচে আসবে, তাহলে এটা ক্রস, তাহলে কত থাকবে? 4। এটা কিন্তু আমরা একেবারে ডিটেইলস মেথডে করলাম। তার মানে আমাদের ধরতে হবে যে ধরি একটা সরলরেখার মান এক্স, সুতরাং এক্স এর বর্গ এক্স স্কোয়ার, তাহলে ওই সরলরেখার অর্ধেক এক্স ভাগ 2 এর বর্গ এক্স স্কোয়ার ভাগ 4, তাহলে কোন মানে কত গুণ লিখে এটা দ্বারা এটাকে ভাগ করে অ্যান্সার 4। তাহলে এইভাবে আপনাদেরকে করে দিতে হবে, ঠিক আছে? তো এটা আমি একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি পরেরটাতে চলে যাচ্ছি। তো খেয়াল করে দেখেন একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ওই রেখাংশের 1/3 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ? খুবই সুন্দর একটা প্রশ্ন এটাও। তাহলে দেখেন একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে ধরলাম একটা এক্স, তাহলে এর উপর অঙ্কিত বর্গ এক্স স্কোয়ার, ওই রেখাংশের 1/3, তাহলে 1/3 কত হবে বলেন তো দেখি? এক্স ভাগ 3, এটার উপর অঙ্কিত বর্গ, তার মানে এক্স স্কোয়ার ভাগ 9, মানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলে তো এটাই হবে, তাই না? তাহলে বলেছে কত গুণ, তার মানে এক্স স্কোয়ার ভাগ 9 দ্বারা এটাকে আমরা গুণ মানে করব, ভাগ করে দেব, তাহলে কত গুণ পাওয়া যাবে? তাহলে এক্স স্কোয়ার ভাগটাকে গুণ করে দিলে উপরে 9 তার নিচে এক্স স্কোয়ার, এটা ক্রস, তাহলে কয় গুণ? 9 গুণ, তাহলে 9 গুণ হচ্ছে অ্যান্সার। আচ্ছা যখন ছিল অর্ধেক তখন হয়েছে 4 গুণ, এবার হয়েছে 1/3, অ্যান্সার হয়েছে 9 গুণ। যদি 1/4 হয় তাহলে অ্যান্সার হবে কত? নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে। তাহলে এরকম একটা অঙ্ক আমি আপনাদের এবার দিচ্ছি, আপনারা করবেন, ঠিক আছে? তো খেয়াল করে দেখেন একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল উক্ত সরলরেখার 1/4 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এর অধীনে অডিটর পদে এটা এসেছে 30/12/2011-তে। আপনারা অবশ্যই অঙ্কটা করবেন, করার পরে অ্যান্সার কত বের করলেন সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো এই পর্যায়ে আমি একটু বলি, যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। যারা আমার পেইড ব্যাচের শিক্ষার্থী তারা তো ক্লাসগুলো সিকোয়েন্স অনুযায়ী করছেন, যারা পেইড ব্যাচে করছেন না বা এই মুহূর্তে করা সম্ভব হচ্ছে না তারা ভিডিওগুলো দেখতে থাকেন,
এবং পড়াশোনার মধ্যেই থাকেন, আশা করি আপনার কাঙ্ক্ষিত সফলতা আপনি অর্জন করতে পারবেন। আর যদি পেইড ব্যাচে আমার কাছে আপনারা পড়তে চান তাহলে অবশ্যই 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো অথবা নর্মাল টেক্সটেও আপনারা টেক্সট করতে পারেন, পাশাপাশি আপনারা নর্মাল কলও করতে পারেন। ঠিক আছে, এবার আমরা এটা মুছে দিয়ে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তো 5 নম্বরটা দেখেন, আমি কিন্তু এই জিনিসটা এমনিতেই অঙ্কন করে রেখেছি আপনাদের বোঝানোর জন্য, এবং অঙ্কটা হচ্ছে যে দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের একটির বিপরীত কোণকে অপরটির কি কোণ বলা হয়? পূরক কোণ, সম্পূরক কোণ, বিপ্রতীপ কোণ, সন্নিহিত কোণ। সুন্দর একটা প্রশ্ন, যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে, আচ্ছা কিভাবে ছেদ করতে হবে সেটা কিন্তু বলা নেই। দুটি সরলরেখা এভাবেও ছেদ করতে পারে, ওকে, আবার এভাবেও ছেদ করতে পারে, আবার এভাবেও ছেদ করতে পারে, কোনো সমস্যা নেই কিন্তু। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, তার মানে যোগ আকারেও ছেদ করতে পারে, গুণ আকারেও ছেদ করতে পারে, আর অন্য যে কোনো ভাবেও ছেদ করতে পারে। তাহলে কি বলা হচ্ছে, যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে 4টি কোণ উৎপন্ন হয়, তাহলে কোণ কয়টা উৎপন্ন হচ্ছে দেখেন, এই যে 1 নম্বর কোণ, এই যে 2 নম্বরটা, এই যে 3 নম্বরটা, এই যে 4 নম্বরটা, তাহলে কয়টা কোণ উৎপন্ন হচ্ছে? 4টা। যে 4টা কোণ উৎপন্ন হয় তাদের একটির বিপরীত কোণ। আচ্ছা বিপরীত জিনিসটা কি? এইটার আমি যদি এখানে একটু অঙ্কন করে দেখাই, এইটার বিপরীত কিন্তু এটা নয়, মনে রাখবেন। তাহলে এইটার বিপরীত হচ্ছে কিন্তু এটা, আবার এটার বিপরীত কিন্তু এটা। তাহলে আমি যদি বলি 1 নম্বর কোণের বিপরীত কোণ 3 নম্বর কোণ, অবশ্যই আমার বলাটা সঠিক। এখন আমি যদি বলি এইটা হচ্ছে 50 ডিগ্রি, তাহলে অবশ্যই অবশ্যই এটাও কিন্তু 50 ডিগ্রি হইতে বাধ্য। আমি যদি বলি যে এটা হচ্ছে 100 ডিগ্রি, তাহলে এটাও কিন্তু 100 ডিগ্রি। মনে রাখতে হবে যে বিপ্রতীপ কোণগুলো পরস্পর কি হয়? পরস্পর সমান হয়। তাহলে অবশ্যই অবশ্যই আপনি মনে রাখবেন যে বিপ্রতীপ কোণগুলো পরস্পর কি হয়? পরস্পর সমান হয়। তো এবারে আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্কটা দেখেন, খুবই কমন একটা অঙ্ক এটা, অর্থাৎ হর হামেশাই এ ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় চলে আসে, এবং একটা শর্টকাট মেথড আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে এই অঙ্কটা কিন্তু হয়ে যায়। 11m - 60h ডিভাইডেড বাই 2, এই ধরনের অঙ্ক আপনারা নিশ্চয়ই করেছেন, এবং অবশ্যই অ্যাবসলিউট ভ্যালু বা পরম মান চিহ্ন দিতে হবে। এই চিহ্নটা দেওয়ার অর্থ কি? দেওয়ার অর্থ হচ্ছে যে যদি মাইনাস মান আসে তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। মনে রাখতে হবে যে ঘড়িতে যখন 7টা বাজে তখন ঘন্টা ও মিনিটের কাঁটা দুটির মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? তাহলে এম তে মিনিট, এইচ তে ঘন্টা, মানে আওয়ার এবং মিনিট, তাহলে সেটাকে এভাবে ক্যালকুলেশন করে 2 দিয়ে ভাগ করতে হবে। এবং এই সূত্রটার একটা বিশেষ বিষয় রয়েছে, সেটা হচ্ছে যদি এই সূত্র অনুযায়ী ফলাফল 180 ডিগ্রি অপেক্ষা বেশি হয় তাহলে কিন্তু আমরা বলবো যে সেই অ্যান্সারটা সরাসরি আমরা দাগাবো না। তখন কি করব? ধরেন এটা ক্যালকুলেশন করে আমি পেলাম 270 ডিগ্রি, কখনোই 270 ডিগ্রি হবে না। তখন আমরা করব কি, 360 থেকে যেটা আমরা বের করব সেটাকে এখানে বসাই দেব। কিন্তু এই ক্যালকুলেশন করে যদি মান 180 বা তার চেয়ে কম হয় তাহলে যা হবে সেটাই অ্যান্সার। কথাটা আপনারা মনে রাখবেন, ওকে? তাহলে খেয়াল করে দেখেন এখানে কি হচ্ছে, 11m, তার মানে 11 ইন্টু মিনিট কত? 00। কেন? যেহেতু শুধু 7টা বাজে। 60 ইন্টু 7, কেন? কারণ হচ্ছে কি 7টা বাজে যেহেতু, এইচ এর আওয়ার হচ্ছে 7 আওয়ার্স, তাহলে ভাগ হচ্ছে 2, তাহলে এটা 0, তাহলে কত হবে? মাইনাস উপরে 60 ইন্টু 7 ভাগ হচ্ছে 2। আমরা যদি কাটাকাটি করি 30, তাহলে 3 সাথে 21, তাহলে -210, তাহলে মাইনাস তো গ্রহণযোগ্য নয়, তাহলে 210 ডিগ্রি। এখন অ্যান্সার 210 ডিগ্রি দাগানো যাবে না, কারণ কি? আমি বলেছি এই সূত্রটা দিয়ে ক্যালকুলেশন করে মান যদি 180 অপেক্ষা বড় হয় তাহলে আমাদের কি করতে হবে? যেটা বের হয়েছে সেটাকে 360 থেকে মাইনাস করতে হবে। তাহলে আমরা করব কি, আমরা এখানে 360 মাইনাস 210 করে দেব। তাহলে 360 ডিগ্রি থেকে 210 ডিগ্রি বাদ দিলে 0, 1, তার মানে 5, আর থাকলো 1, তাহলে কত ডিগ্রি? 150 ডিগ্রি। তাহলে নিঃসন্দেহে আমাদের এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে 150 ডিগ্রি। তো আমরা এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা এবারে পরের আলোচনায় চলে যাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবারে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব ত্রিভুজ নিয়ে। তো 3টি রেখাংশ দ্বারা আবদ্ধ আকার বা আকৃতিকে ত্রিভুজ বলে। ত্রিভুজ গঠিত হওয়ার পর রেখাংশ 3টির প্রত্যেকটিকে ত্রিভুজের বাহু বলে। তার মানে ত্রিভুজের এগুলো কি হয়ে যায়? বাহু। এটা একটা বাহু, এটা একটা বাহু, এবং এটা একটা বাহু। ঠিক আছে? আর এই ত্রিভুজ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ ক্ষেত্র বলে। ঠিক আছে? তো দেখেন আমরা হচ্ছে এটাকে বলতে পারি যে ধরেন এটা এ, এটা বি এবং এটা সি, তার মানে আমরা বলতে পারি ত্রিভুজ এ বি সি।
জ্যামিতিতে এভাবেই আমরা ত্রিভুজকে সংজ্ঞায়িত করে থাকি। তো এটা একটা কি ত্রিভুজ? তো আমি ধরলাম এটা একটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে হচ্ছে কেন আমি এটাকে বিষমবাহু ত্রিভুজ বলছি? নিশ্চয়ই এর কারণ রয়েছে। তার মানে আমাদের ত্রিভুজের প্রকারভেদ সম্পর্কেও কিন্তু জানতে হবে। ওকে? তো আমরা আরেকটু আলোচনা করি যে বাহুর সংখ্যা বিবেচনায় ত্রিভুজই সর্বনিম্ন বহুভুজ, অর্থাৎ এমন কোনো বহুভুজ নেই যার বাহুর সংখ্যা ৩ এর কম। ত্রিভুজের ৩ কোণের সমষ্টি ২ সমকোণ। তার মানে আমরা যখন ত্রিভুজ তৈরি করব তাহলে ত্রিভুজ তৈরি করা হচ্ছে ত্রিভুজই সর্বনিম্ন বহুভুজ। আমরা যখন বহুভুজ তৈরি করব, বহুভুজ অনেক ধরনের হতে পারে, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, ওকে, অনেক ধরনের বহুভুজ হতে পারে। তবে হচ্ছে আমাদের ত্রিভুজের বাহু হচ্ছে ৩টা, এর চেয়ে কম বাহু বিশিষ্ট কোনো ভুজ অঙ্কন করা সম্ভব নয়। এবং এই যে ত্রিভুজ, মনে রাখতে হবে সেটা যে কোনো ধরনের ত্রিভুজ হোক না কেন, তার ৩ কোণের সমষ্টি অবশ্যই ১৮০ ডিগ্রি বা ২ সমকোণ। মনে রাখতে হবে যে ত্রিভুজের ৩ কোণের সমষ্টি ২ সমকোণ বা ১৮০ ডিগ্রি। এখন ধরেন এ বি সি একটা ত্রিভুজ, তাহলে এ কোণ, বি কোণ এবং সি কোণ। তা আমি ধরলাম এ কোণটা হচ্ছে ৮০ ডিগ্রি, মানে এই সি কোণটা ৮০ ডিগ্রি আর বি কোণটা হচ্ছে ৫০ ডিগ্রি। তাহলে ৫০ আর ৮০ কত হচ্ছে? ৮ ৫ ১৩ ১৩০। তাহলে ৩ কোণের সমষ্টি যেহেতু ১৮০ ডিগ্রি, ১৮০ থেকে ১৩০ যদি আমরা বাদ দেই তাহলে এটা ৫০ ডিগ্রি হচ্ছে। তার মানে অবশ্যই এটাও ৫০ ডিগ্রি। তাহলে ৫০ ৫০ ১০০ আর ৮০ ১৮০। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজের ৩ কোণের সমষ্টি সবসময় ২ সমকোণ বা ১৮০ ডিগ্রি এটা হবেই। তো এবার আমরা বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব যে বিভিন্ন প্রকার ত্রিভুজ। তাহলে খেয়াল করে দেখেন স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে শুরুতেই বিষমবাহু ত্রিভুজ রয়েছে। তা আমি যদি বলি যে ত্রিভুজের মানে কোনো বাহুই সমান নয় সেটা বিষমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু, যে ত্রিভুজের দুটি বাহু সমান সেটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের ৩টা বাহুই সমান সেটা সমবাহু ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটা কোণ ৯০ ডিগ্রি সেটা সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু সমকোণী কি? যে ত্রিভুজের দুটো বাহু সমান আর একটা কোণ ৯০ ডিগ্রি সেটাকে বলা হয় সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এখানে মোট ৫টা অতি গুরুত্বপূর্ণ ত্রিভুজ দেয়া রয়েছে এবং এই ৫টা অবশ্যই আপনাদেরকে ভালোভাবে শিখতে হবে এবং জানতে হবে। তো এবার আমরা ধীরে ধীরে মানে 1 বাই 1 আকারে এগুলো আলোচনা করব। তো দেখেন বিষমবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের ৩টি বাহু পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এই ত্রিভুজের বাহু ৩টি পরস্পর সমান নয় বলে এর কোণ ৩টিও পরস্পর অসমান। তাহলে এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম, সেটা হচ্ছে যদি এই কোণ ৩টা পরস্পর অসমান হয় তাহলে এই বাহু ৩টা, অর্থাৎ এই বাহু, এই বাহু এবং এই বাহু ৩টাও পরস্পর কি হবে? অসমান হবে। এটা ভালো করে আপনাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে? এবার দেখি আমরা পরেরটা। সমদ্বিবাহু কি? যে ত্রিভুজের কি সমান? এই যে ২টা বাহু, এটা আর এটা একটা বাহু। আমি যদি বলি এটা বি সি ডি একটা ত্রিভুজ, এখানে আমি বলতে পারি কিন্তু যে বিসি ইকুয়াল টু বিডি, অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা সমান। আর সিডি অনেক লম্বা দেখা যাচ্ছে, তাই এর নাম সমদ্বিবাহু ত্রিভুজ। তো মনে রাখতে হবে যে বাহু দুটো আমাদের সমান সেই বাহু দুটোর বিপরীত কোণ দুটো সমান। আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললাম, এই বাহুটার বিপরীত কোণ কোনটা? এই কোণটা এবং এই কোণটা নয়, এই কোণটা। তাহলে এই কোণটা যত হবে এবং এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এটা, এই কোণটা। অর্থাৎ এটা যদি 60 ডিগ্রি হয় এটাও হবে 60 ডিগ্রি। অর্থাৎ এই বাহু দুটো সমান বলে বিপরীত কোণ, বাহু দুটোর বিপরীত কোণ দুটো পরস্পর সমান। অর্থাৎ এই বাহুটার বিপরীত কোণ এটা আর এই বাহুটার বিপরীত কোণ এটা। তাহলে কত হচ্ছে? 60 60 120। আর নিঃসন্দেহে এটা 60 ডিগ্রি হচ্ছে। কেন 60 ডিগ্রি? কারণ হচ্ছে ৩ কোণের সমষ্টি ১৮০। তো এক্ষেত্রে এক্সাম্পলটা আমাদের একেবারে অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল হলো না। তো আমরা একটু কোণটাকে একটু কমায় দিব। কমায় দিলে হচ্ছে আমরা ধরেন এটাকে আমি বললাম ৫০ এবং এটাকেও আমি বললাম ৫০। তাহলে ৫০ ৫০ ১০০। আর তাহলে এটা কত ডিগ্রি? এটা হচ্ছে আমাদের ৮০ ডিগ্রি বা ৮০ ডিগ্রি। এবার কিন্তু সমদ্বিবাহু হয়ে গিয়েছে। ঠিক আছে? আর এর আগের যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটা হচ্ছে সমবাহুর এক্সাম্পল হয়ে গিয়েছিল। ওকে? তো এটা আমরা মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমরা পরেরটাতে আসছি। সমকোণী ত্রিভুজ কি? খুবই সহজ, এটা আপনারা সবাই পারেন যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে সমকোণ, অর্থাৎ এই যে কোণটা আমি যদি বলি এটা বি কোণ, তাহলে এটা হচ্ছে ৯০ ডিগ্রি বা এক সমকোণ, সেটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। অর্থাৎ এ বি সি একটা সমকোণী ত্রিভুজ যার কোণ বি ইকুয়াল কত ডিগ্রি? ৯০ ডিগ্রি বা 90 ডিগ্রি। নিঃসন্দেহে সমকোণী ত্রিভুজ
এর ক্ষেত্রে যে পিথাগোরাসের সূত্রটা রয়েছে সেটা আপনারা অনেকেই জানেন। তো যদি নাও জানেন তারপরেও আমি আপনাদের এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। সমকোণী ত্রিভুজের সাথে আমাদের পিথাগোরাসের উপপাদ্যটা কিন্তু জড়িত। মনে রাখতে হবে পিথাগোরাসের উপপাদ্য। উপপাদ্যটা কি? উপপাদ্য হচ্ছে অতিভুজের উপর স্কয়ার ইকুয়াল আমরা বলতে পারি লম্বের উপরে স্কয়ার প্লাস ভূমির উপরে স্কয়ার। ওকে, এটা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য। আমি যদি বলি এটা এ, এটা বি আর এটা সি, তাহলে আমরা বলতে পারি যে এসি তার উপরে স্কয়ার, অর্থাৎ এটা হলো অতিভুজ ইকুয়াল টু লম্ব হচ্ছে এবি, তাহলে আমরা বলতে পারি এবি তার উপর হোল স্কয়ার প্লাস ভূমি হচ্ছে বিসি, তার মানে আমরা বলতে পারি বিসি তার উপর স্কয়ার। তো এটার মান যদি 5 হয়, এটার মান যদি 4 হয়, তাহলে এটার মান 3। তাহলে কিভাবে? তাহলে 5 এর উপর স্কয়ার মানে 25, দেখেন এটা 25 ইকুয়াল এবি স্কয়ার, তাহলে 4 এর উপর স্কয়ার তার মানে এটা 16 যোগ বিসি, বিসি মানে 3, তাহলে 3 এর উপর স্কয়ার মানে 9, তাহলে 16 আর 9 25, তাহলে 25 ইকুয়াল 25। তাহলে অলওয়েজ এটা হতেই হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এটা যদি ধরেন 12 হয়, এটা যদি ধরেন 7 হয়, তাহলে এটা কত হবে? এটা 13 হবে। এটা যদি 12 হয়, এটা যদি 5 হয়, তাহলে এটা 13 হবে। কিভাবে? 12 12 144, 5 5 25, তাহলে 169, 13 13 169, তাহলে 5 12 13। এগুলো কিছু মুখস্থ মান রয়েছে যেটা আপনারা বসাতে পারেন। আবার রয়েছে কি 6 8 এবং 10, এটাও হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য মেনে চলবে। ঠিক আছে, কেননা 10 এর উপর স্কয়ার মানে 10 10 100, 8 এর উপর স্কয়ার 64, 6 এর উপর স্কয়ার 36, তাহলে 64 আর 36 100 হচ্ছে। তার মানে আমরা বলতে পারি, আমি একটু মুছে দিচ্ছি, এটা যদি 10 হয় তাহলে এটা হবে 8, এটা হবে 6, অর্থাৎ অথবা এটা 8 এটা 6। এইভাবে আমরা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই সূত্রটা প্রমাণ করতে পারি। ওকে, এবার দেখেন সমকোণী সমদ্বিবাহু। সমকোণী সমদ্বিবাহু কি? বিষয়টা এরকম যে এই যে এটা একটা সমকোণ, অর্থাৎ এটা সমকোণও হবে এবং এই দুটো বাহু পরস্পর সমান। আমি যদি বলি এটা এ, এটা বি এবং এটা সি, তাহলে আমি বলতে পারি এ বি ইকুয়াল টু বিসি, তাহলে এটাকে বলা হবে, এবং কোণ বি ইকুয়াল টু কিন্তু 90 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে নানান কিছু লেখা রয়েছে, চাইলে আপনারা পড়েও দেখতে পারেন, তবে মূল জিনিসটা আমি আপনাদেরকে বলে দিলাম। ওকে, এবার এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি পরেরটাতে চলে যাচ্ছি। তো দেখেন এরপরেই কিন্তু আমাদের মূল আলোচনা শুরু হয়ে গেল ত্রিভুজ সংক্রান্ত। তো একটু মনোযোগ সহকারে দেখেন যে বলা হচ্ছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 5 6 ও 7 মিটার, নিকটতম বর্গমিটারে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? খুবই সুন্দর একটা প্রশ্ন এটা। তো একটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 5 6 এবং 7 মিটার, নিকটতম বর্গমিটারে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে মনে রাখবেন যে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার কিন্তু সূত্র রয়েছে। তো আমরা হচ্ছে এটাকে দেখতে পাচ্ছি যে একটা ত্রিভুজের 3টা বাহু। তো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। তো ধরেন এটা একটা বাহু, এটা 5, এটা একটা বাহু, এটা হচ্ছে 6 এবং এটা আরেকটা বাহু, তো ধরলাম এটা হচ্ছে 7। আচ্ছা বলেন তো দেখি, এই যে বাহু 3টা যে আমরা দিলাম, এটা এ, এটা বি, এ থেকে বি পর্যন্ত, আর এটা হচ্ছে বি থেকে সি পর্যন্ত। তাহলে আমি বলতে পারি এবি এর মান 5, বিসির মান 6 আর এসির মান 7। তাহলে অবশ্যই এটা কোন ধরনের ত্রিভুজ? বিষমবাহু ত্রিভুজ। এবং এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে আমাদের। তো মনে রাখতে হবে যে এরিয়া বা ক্ষেত্রফল বের করার সূত্র বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। একটু ভালো করে আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখানে এ একটা বাহু, বি একটা বাহু, সি একটা বাহু, আর এস হচ্ছে অর্ধ পরিসীমা। তো মনে রাখতে হবে এস ইকুয়াল টু অর্ধ অর্ধ পরিসীমা। এই অর্ধ পরিসীমা কি? অর্ধ পরিসীমা হচ্ছে যে 3টা বাহু দেওয়া আছে, 3টাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা পাওয়া যাবে। অর্ধ অর্ধ মানে 2, তার মানে অর্ধ পরিসীমা হচ্ছে a প্লাস বি প্লাস সি ভাগ হচ্ছে 2। তাহলে এর মান 5, বির মান 6, সির মান 7 আমি ধরলাম। এই যে ছোট এগুলো, হ্যাঁ, এগুলো কিন্তু এটা এ বি সি, এগুলো কিন্তু ক্যাপিটাল আর এটা কিন্তু স্মল, তার মানে আমরা ধরলাম এটা এ, এটা হলো বি আর এটা হলো সি। তাহলে 5 6 11 আর সাথে 18, 18কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, ওকে, তাহলে 9 হবে। তার মানে আমরা বলতে পারি এর মান 9। তাহলে এস এর মান কত? অর্ধ পরিসীমার মান আমাদের 9 হয়ে গেল। তাহলে আমরা যদি এবার এরিয়া বের করি, তাহলে দেখেন এস এর মান যেহেতু আমাদের 9, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এরিয়া ইকুয়াল টু আমরা
রুট ওভার দিয়ে দিলাম। এই লাইনের পরে কিন্তু আমি করাচ্ছি আপনাদের। রুট ওভার দিয়ে এস এর মান 9, তাহলে 9 থেকে এর মান 5 বাদ দিলে কত থাকে 4। আবার এস এর মান 9, 9 থেকে 6 বি এর মান 6 বাদ দিলে কত থাকে 3। আবার 9 থেকে 7 বাদ দিলে কত থাকে 2, তার মানে 4 3 2। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে 3 4 12, 12 দুগুণ 24, অথবা 4 দুগুণ 8, 3 8 24। তাহলে 24 কে যদি আমরা 9 দ্বারা গুণ করি, 4 নং 36 6 হাতে কত? হাতে হচ্ছে 3, 9 দুগুণ 18, 19 20 21, তাহলে 216। তাহলে 216কে আমাদের রুট করতে হবে। তাহলে 216কে যদি আমরা বর্গমূল করি, এখন এই বর্গমূল করাটা যদি আপনাদের মাথায় না থাকে যে কিভাবে আমরা 216 বর্গমূল করব জোড়া জোড়া মিলিয়ে, তাহলে কিন্তু প্রবলেম। বর্গমূল সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে কিন্তু রয়েছে। তো আপাতত আপনারা জাস্ট অ্যান্সারটা মনে রাখেন, এটা কিন্তু 14.69 বা এরকম কিছু একটা হবে, অর্থাৎ প্রায় 15 বলা হচ্ছে কিন্তু নিকটতম বর্গমিটারে, মানে কাছাকাছি মান কোনটা। তাহলে 16.69, তার মানে এটা 15-র কাছাকাছি। তাহলে নিঃসন্দেহে আমাদের অ্যান্সারটা 15। এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং 24তম বিশেষ প্রিলিমিনারি টেস্টের একটা কিন্তু অঙ্ক এটা। তো এটা আমি এবার মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি। তো খেয়াল করে দেখেন, বলা হচ্ছে কি, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। অতিভুজের দৈর্ঘ্য কত? তো আমরা একটু অঙ্কন করার চেষ্টা করি এখানে। তো ধরলাম এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, আমরা আনুমানিক একটা সমকোণী ত্রিভুজ ধরলাম। এটা এ, এটা বি এবং এটা হচ্ছে সি, যার এটা হলো অতিভুজ, এটা হলো ভূমি, আর এটা হচ্ছে লম্ব। তাহলে আমরা কি করব, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট। তাহলে কে কার অপেক্ষা ছোট? তাহলে সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট। তাহলে আমি যদি বলি যে ধরি ভূমি হচ্ছে এক্স, তাহলে লম্ব এক্স মাইনাস 2 নিঃসন্দেহে বলা যায়, কেননা লম্বটা ভূমি অপেক্ষা ছোট। কয় সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। তাহলে ভূমি থেকে 2 মাইনাস করলে আমরা লম্ব পাবো। কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়, তাহলে ভূমি অপেক্ষা অতিভুজটা 2 সেন্টিমিটার বড়, তাই না? তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত? তাহলে আমরা সমকোণী ত্রিভুজ, তার মানে এটা 90 ডিগ্রি নিঃসন্দেহে। তো এইরকম ত্রিভুজের ক্ষেত্রে তো পিথাগোরাসের উপপাদ্য প্রযোজ্য। পিথাগোরাসের উপপাদ্য কি? যে আমরা বলতে পারি যে অতিভুজের উপরে স্কোয়ার ইকুয়াল, আমরা বলবো লম্বের উপরে স্কোয়ার প্লাস কিন্তু আমাদের ভূমির উপর স্কোয়ার, এটা আমরা বলতেই পারি। তাহলে অতিভুজ হচ্ছে এক্স প্লাস 2, তাহলে আমরা এক্স প্লাস 2 তার উপর স্কোয়ার দিয়ে দিব, ইকুয়াল টু লম্ব হচ্ছে এক্স মাইনাস 2, তাহলে x মাইনাস 2 এর উপর আমরা স্কয়ার দিব, প্লাস ভূমি হচ্ছে x, তাহলে x এর উপর স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এখানে কি হচ্ছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab, তার মানে 2 দুগুণ 4x, প্লাস b স্কয়ার মানে 2 দুগুণ 4, ইকুয়াল x স্কয়ার, তার মানে x স্কয়ার মাইনাস 2ab মানে 4x, প্লাস 4 প্লাস x স্কয়ার। তো মনে রাখবেন, উভয় পাশে যদি সেম জিনিস থাকে তাহলে কাটা যায়। তাহলে x স্কয়ার ক্রস এবং এই 4 4ও ক্রস। তাহলে কি থাকলো? তাহলে বা আমরা বলতে পারি যে এই 4x এইদিকে এবং এই দিকের জিনিসগুলো যদি আমরা বামে নিয়ে আসি, তাহলে প্লাস 4x, এটা যদি এইদিকে আসে মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে বলেন তো দেখি 4x কত হয়? 8x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে x কমন নিলে কি থাকে? 8 মাইনাস এক্স ইকুয়াল টু 0। তাহলে এবার বলতে পারি হয় x ইকুয়াল টু 0, অথবা আমরা বলতে পারি x ইকুয়াল টু 8। যেমন দেখেন এইটা ইকুয়াল টু কিন্তু 0, তাহলে এই 8 যদি ওই দিকে যায় তাহলে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস ক্রস, তাহলে x এর মান কত পেলাম আমরা? 8 পেলাম। একটু শর্ট করেছি যেহেতু জায়গা কম। তাহলে x এর মান যদি 8 পাই, তাহলে এটা হচ্ছে 8, এটা হচ্ছে 8 এর থেকে 2 গেলে 6, এটা হচ্ছে 8 আর 2 কত? 10, তার মানে এটা 10, এটা 6 আর এটা 8। তার মানে অবশ্যই অতিভুজের দৈর্ঘ্য চেয়েছে 10 সেন্টিমিটার হচ্ছে আমাদের আনসার। ওকে, এবার আমরা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি। সরি, দেখেন বলেছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 35 ডিগ্রি ও 55 ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরনের? তো দেখেন একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 35 ডিগ্রি ও 55 ডিগ্রি। তার মানে আমরা ধরলাম একটা ত্রিভুজ, আনুমানিক আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম। তো ধরলাম এটা হচ্ছে 35 ডিগ্রি এবং এটা হচ্ছে 55 ডিগ্রি। তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 35 আর 55 কত হয়? 60, 90, তাহলে 90, তাহলে 90 ডিগ্রি। তাহলে 180 থেকে 90 বাদ দিলে 90 ডিগ্রি, তার মানে অবশ্যই এটা 90 ডিগ্রি। আমি যেহেতু আনুমানিক ধরেছি
তো আমি তো আর জানি না এটা কি ত্রিভুজ হবে। তো এখন দেখতে পাচ্ছি এটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ সেটা সমকোণী ত্রিভুজ, তাহলে অবশ্যই ক নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট অপশন। তো এটা মুছে দিয়ে আমি একটু ফাস্ট করাচ্ছি অঙ্কগুলো, পরেরটাতে চলে যাচ্ছে। বলা হচ্ছে কি একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 একক এবং অপর প্রত্যেক বাহুদ্বয় 10 একক, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক। তো এই প্রশ্নগুলো জাস্ট আপনাদের, যদি আপনারা ক্ষেত্রফল বের করার সূত্র জানেন, অর্থাৎ আমি যে একটু আগে 5টা আপনার ত্রিভুজের কথা বলেছি, আমি আবার একটু আপনাদের ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে দেখাচ্ছি। এই যে 5টা ত্রিভুজ, এই 5টা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আলাদা আলাদা সূত্র রয়েছে। বিষমবাহুর একটা, সমদ্বিবাহুর একটা, সমবাহুর একটা, সমকোণের একটা, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের একটা। এই 5টা সূত্র, অর্থাৎ এই 5টার ক্ষেত্রফল বের করার সূত্র কিন্তু আপনাদের মনে রাখতে হবে। আমি অলরেডি একটা দিয়ে দিয়েছি এবং আরেকটা কিন্তু অঙ্ক আমাদের অলরেডি চলে এসেছে সামনে। ওকে, তো আমি এটাও আপনাদের দিয়ে দিচ্ছি সূত্রটা। তো মনে রাখবেন যে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা যখন ক্ষেত্রফল বের করতে যাব তখন আমাদের সূত্র হবে এরকম যে এরিয়া, এরিয়া মানে কিন্তু ক্ষেত্রফল, বা আমরা লিখতে পারি ক্ষেত্রফল ইকুয়াল বি ভাগ 4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র। এখানে b মানে একটা বাহু, a মানে একটা বাহু, আর b মানে আরেকটা বাহু। তো b হচ্ছে এখানে বেজ, বেজ মানে কিন্তু ভূমি, মনে রাখতে হবে ভূমি। আর a মানে এখানকার সমান সমান বাহু, অর্থাৎ যে দুইটা বাহু সমান, যেহেতু সমদ্বিবাহু। তো আমি যদি একটু এক্সাম্পল দেই, তো ধরেন এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, বললাম এই বাহুটা এই বাহুটা সমান, আর এটা হলো ভূমি মানে বি, তাহলে এটাও এ এটাও এ। এভাবে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে পারি। তাহলে এবার আসেন, তাহলে বি কত, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16, তাহলে ভূমির মান 16 এবং অপর প্রত্যেক বাহুদ্বয় 10, তার মানে এটাও 10 এটাও 10। তাহলে ইকুয়াল কি হচ্ছে, বি মানে কত 16 ভাগ 4 ইকুয়াল 4a স্কয়ার, তাহলে 4 ইন্টু এর মান কত 10, এ স্কয়ার এই যে 10, আর বি কত 16, তাহলে 16 উপর স্কয়ার, তাহলে ইকুয়াল টু 4 4 16 4 রুট ওভার 10 10 100, 4 10 মানে 4 আর 100 গুণ করলে 400 মাইনাস 16 16 256, তাহলে ইকুয়াল 4 ইন্টু 400 থেকে 256 গেলে 144, তাহলে 4 ইন্টু 144 কে যদি রুট করি তাহলে কত হয় 12, তাহলে 4 12 48। তাহলে নিঃসন্দেহে আমাদের কত অ্যান্সার, অ্যান্সার হচ্ছে গ। দেখেন জাস্ট সূত্রটা যদি আপনারা জানতে পারেন এবং এ মানে কি আর বি মানে কি এটা যদি বুঝতে পারেন, বি মানে বেস, বেস মানে ভূমি, আর এ মানে সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য, ঠিক আছে, তাহলেই কিন্তু আপনারা অঙ্কটা অ্যাপ্লাই করে দিতে পারবেন। এবার আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে পরেরটাতে চলে যাচ্ছে। কি বলা হচ্ছে, এটা বলা হচ্ছে আমাদের যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ এ ইকুয়াল বা কোণ এ ইকুয়াল 40 ডিগ্রি এবং কোণ বি ইকুয়াল কোণ 60 ডিগ্রি। ওকে, তো এখন আসেন এখানে কিন্তু ধরেন এ মানে 40 ডিগ্রি, এই কোণ আমরা বাদ দিয়ে দিলাম, আর কোণ বি মানে 60 ডিগ্রি, ঠিক আছে। তো এটা অতিরিক্ত লেখা হয়েছে এখানে। তাহলে এবিসি ত্রিভুজের, তাহলে আমি ধরলাম একটা ত্রিভুজ এ আনুমানিক, আমি তো জানি না সেটা কেমন হবে, এ বি সি একটা ত্রিভুজ, ডি পর্যন্ত বর্ধিত করা হলো বিসি বাহুকে, তাহলে বিসি বাহু এটাকে আমি ডি পর্যন্ত বাড়াই দিলাম। বলা হচ্ছে কোণ এ 40, আচ্ছা এটা 40 না 80, আচ্ছা এটা যেহেতু বাংলা তাহলে এটাও বাংলা, তাহলে এ হচ্ছে 40 ডিগ্রি, তাহলে এর মান 40 ডিগ্রি। আচ্ছা কোণ বি 60 ডিগ্রি, তাহলে এটা হলো 60 ডিগ্রি। আচ্ছা বলেন তো তাহলে এইটা কত, তাহলে আমরা তো জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 60 আর 40 100, তাহলে নিঃসন্দেহে এইটা হলো 80 ডিগ্রি। কেন 80 ডিগ্রি, সরি 60 আর 40 100, হ্যাঁ 80 ডিগ্রি হবে অবশ্যই, কারণ কি, কারণ 40 আর 60 100, 100 আর 80 180, তাহলে ত্রিভুজের এ বি সি তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি মিলে গিয়েছে। এখন বলেছে এ সি ডি কত, তাহলে এ সি ডি তার মানে আমাদের কাছে কিন্তু এই যে কোণটা, এই কোণটার মান জানতে যাচ্ছে, এটা হলো এ সি ডি ইকুয়াল টু হোয়াট, এটা জানতে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা 80 ডিগ্রি, তাহলে একটা সরল কোণ মানে কত ডিগ্রি 180, তাহলে এটা যদি 80 হয় তাহলে এই পুরাটা একটা সরল কোণ, তাহলে এই পুরাটা মিলে তো 180 হবে। তাহলে আমি যদি বলতে পারি যে এটা কত ডিগ্রি, তাহলে নিঃসন্দেহে হচ্ছে আমি বুঝতে পারছি যে এটা 80 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি, এটা 100 ডিগ্রি, তাহলে নিঃসন্দেহে এটার উত্তর হচ্ছে কত ডিগ্রি বলেন তো দেখি,
100 ডিগ্রি। তো আমরা আরেকটু চেক করে দেখতে পারি যে এই অ্যান্সারটা আমাদের ঠিকঠাক আছে কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ, আমাদের অঙ্কটা কিন্তু মোটামুটি ঠিকই রয়েছে। ওকে, তো আমরা যেভাবে তথ্যগুলো পেয়েছি সেভাবেই অঙ্কটা ক্যালকুলেশন করলাম। এক্ষেত্রে মানগুলো যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু অ্যান্সারও আমাদের চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তাহলে এটা কত ডিগ্রি হচ্ছে? এটা আমাদের হচ্ছে 100 ডিগ্রি। যে অনুপাতে আমরা বের করেছি সেই অনুপাতে। তারপরেও আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন যে এই অঙ্কটাতে কোথাও ভুল হচ্ছে কিনা। একসাথে অনেকগুলো অঙ্ক করে দিলে কিন্তু ভুল হওয়ার চান্স একটু বেশি থাকে। তো আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। তাহলে কি বলা হচ্ছে? কোন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6, 8 ও 10 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে এটা একটা কি বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র তো আমি আপনাদেরকে শিখিয়েছি। তাহলে √s * s - a, s - b, s - c, আর s মানে অর্ধপরিসীমা, a + b + c ভাগ 2 বা 2। অবশ্যই এই অঙ্কটা আপনারা বের করবেন। বের করার পর অ্যান্সার আপনারা লিখে দেবেন কমেন্ট সেকশনে যে ত্রিভুজের অঙ্কটির ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো। এবার আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে মানে পরের আলোচনায় চলে যাচ্ছি। তো খেয়াল করে দেখেন যে বৃত্ত সম্পর্কিত আলোচনা, যেহেতু ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে গিয়েছে, বৃত্ত সংক্রান্ত বেসিক আলোচনাটা আমি আপনাদের সঙ্গে আরেকদিন করব। তো খেয়াল করে দেখেন যে বৃত্তের কোনো বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায়। আমরা র্যান্ডমলি কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য। হচ্ছে পরবর্তী সময়ে বৃত্ত সম্পর্কিত একদম বড় বড় কঠিন কঠিন প্রশ্ন কিন্তু আমি নিয়ে আসবো। যেহেতু এটা প্রাথমিক আলোচনা এবং জ্যামিতির লেকচার নাম্বার 1, তাই আমি আর বড় অঙ্ক বা কঠিন অঙ্কগুলো আলোচনা করছি না। ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু কঠিন অঙ্ক আমরা আলোচনা করে ফেলেছি। তাহলে খেয়াল করে দেখেন বিষয়টা কি, যে বৃত্তের কোনো বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায়। তাহলে বৃত্তের এই ধরেন একটা বৃত্ত, ওকে, যার কেন্দ্র হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের কোন বিন্দুতে, তাহলে নির্দিষ্ট একটা বিন্দু আমি এটা নির্ধারণ করলাম যে কোন বিন্দুতে কয়টি স্পর্শক, তাহলে এই বিন্দুতে মাত্র একটাই স্পর্শক আঁকা যাবে। ঠিক আছে, তাহলে বৃত্তের কোন বিন্দুতে কয়টা স্পর্শক আঁকা যায়? মাত্র একটা স্পর্শক আঁকা যায়। এখন যদি প্রশ্ন হতো যে বৃত্তে কয়টি স্পর্শক আঁকা যায়, এই হচ্ছে একটা বৃত্ত, এখানে কয়টা স্পর্শক আঁকা যায়, তাহলে আমি কিন্তু একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আমি অসংখ্য স্পর্শক আঁকতে পারতাম। কিন্তু যেহেতু বলেছে কোন বিন্দুতে, মানে একটা স্পেসিফিক বিন্দুতে কয়টা স্পর্শক আঁকা যায়, সেই জন্য আমাদের উত্তরটা কিন্তু কত হয়েছে? 1। এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। কি বলা হচ্ছে? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর কয়টি স্পর্শক আঁকা যায়। তাহলে আমি একটা প্রথমে বৃত্ত অঙ্কন করলাম। বৃত্ত অঙ্কন করার পর এটা একটা বৃত্ত, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, তাহলে এখানে একটা বিন্দু দিলাম, ধরলাম এটা হলো এ। ওকে, এই বিন্দু থেকে শুরু করে বৃত্তের উপর কয়টি স্পর্শক আঁকা যায়। তাহলে এই বিন্দু থেকে বৃত্তের উপর এখান থেকে একটা স্পর্শক এবং এখান থেকে আর একটা স্পর্শক আঁকা যাবে। এই দুইটা ছাড়া আর কোনো স্পর্শক আঁকা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর কয়টি স্পর্শক আঁকা যায়? উত্তর হচ্ছে কয়টি? 2টি স্পর্শক আঁকা যায়। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে একই সরলরেখায় অবস্থিত 3টি বিন্দুর মধ্য দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে। একই সরলরেখায় অবস্থিত 3টি বিন্দুর মধ্য দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে? উত্তর হচ্ছে একটিও আঁকা যাবে না। তাহলে আমি এই সরলরেখায় 3টা বিন্দু এঁকে দিচ্ছি। একই সরলরেখা অবস্থিত 3টি বিন্দুর মধ্য দিয়ে, তাহলে এই 3টা বিন্দুর মাঝখান দিয়ে যদি আমি একটা বৃত্ত আঁকতে চাই, তাহলে ধরেন আমি একটা বৃত্ত আঁকলাম। আপনি বললেন যে আমি তো একটা বৃত্ত আঁকতে পেরেছি, কিন্তু এই পয়েন্টটা দিয়ে কিন্তু বৃত্তটা হচ্ছে রেখাটা যায়নি, এই জন্য এটা হবে না। তো আমরা যদি বলি যে এইভাবে আমি অঙ্কন করব, তাহলে এটা বাদ পড়ে গেল। আচ্ছা, আবার যদি আমি বলি এইভাবে আমি অঙ্কন করব, তাহলে তো এটা কোনো বৃত্তই হলো না, অর্ধবৃত্তর মতো কাছাকাছি কিছু একটা হয়েছে। তাহলে উত্তর হবে একটিও আঁকা যায় না। তার মানে আমাদের সঠিক উত্তর কিন্তু এখানকার ঘ নম্বরটা, যে একটিও নয়। একই সরলরেখা অবস্থিত 3টি বিন্দুর মধ্য দিয়ে কয়টি বৃত্ত আঁকা যায়? একটা বৃত্ত আঁকা যাবে না। এই প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে 2টি পরস্পর ছেদি বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়। তাহলে পরস্পর ছেদি বৃত্ত মানে কি? এই একটা বৃত্ত এবং পাশাপাশি আর একটা বৃত্ত যেটা একে অপরকে ছেদ করেছে। কয়টি সাধারণ স্পর্শক আঁকা যাবে? তাহলে এই দিকে একটা স্পর্শক আঁকা যাবে এবং এই দিকে আর একটা স্পর্শক আঁকা যাবে। এছাড়া কিন্তু আর কোনো স্পর্শক আমাদের এখানে আঁকা যাবে না। তাহলে কয়টা হচ্ছে? 2টা। এবার আমরা পরেরটাতে যাচ্ছি।
দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করে পাশাপাশি অবস্থান করলে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? তাহলে কি বলা হচ্ছে যে দুইটি বৃত্ত পরস্পরকে কি করতে হবে, স্পর্শ না করে। তাহলে আমরা একটু অঙ্কন করার চেষ্টা করি। আমরা এই একটা বৃত্ত আঁকলাম এবং এখানে আর একটা আমরা বৃত্ত আঁকলাম, দুইটি বৃত্ত আমরা পাশাপাশি অঙ্কন করলাম। অঙ্কন করার পর আচ্ছা আরেকটু ক্লোজ অঙ্কন করে আমি পরের বৃত্তটা একেবারে এরকম ক্লোজ অঙ্কন করলাম, যদিও বৃত্ত হয়নি, কাছাকাছি হয়েছে। তাহলে দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করে পাশাপাশি অবস্থান করলে এই পর্যন্ত এসেছি, কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? সাধারণ মানে এটাতেও আছে এটাতেও আছে, তার মানে একটা, এখান থেকে আমি আঁকতে পারি আরেকটা, এবং এই কোণাকুনি যদি আমি একটা স্পর্শক আঁকতে চাই এখানে একটা আঁকতে পারি, আবার এই কোণাকুনি যদি আমি একটা স্পর্শক আঁকতে চাই, সরি এটা ছেদ হয়ে গিয়েছে, এভাবে স্পর্শক আঁকতে পারি। তাহলে কয়টা? চারটা। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি সঠিক উত্তর আমাদের ঘ। এটা খেয়াল করেন, বলা হচ্ছে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণগুলোর সমষ্টি কত? তাহলে একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত, এই বৃত্তটার কেন্দ্রে মানে এখানে কোণ উৎপন্ন হয় কিভাবে, মানে সমষ্টি কত? তাহলে আমরা যদি এইভাবে হচ্ছে ধরেন, আমরা যদি অঙ্কন করি, ধরেন এটা হচ্ছে একটা 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি। আমরা যদি এটাকে এইভাবে দেই, এটা আরো 90 ডিগ্রি। আমরা যদি এটাকে এভাবে দেই, এটা আরো 90 ডিগ্রি। এটাকে যদি আমরা এভাবে দেই, এটা আরো কি হচ্ছে 90 ডিগ্রি। তার মানে একটা বৃত্ত সবসময় 4 সমকোণ বা 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, এবার দেখেন বলা হচ্ছে রেখার প্রান্তবিন্দু কয়টি? নিশ্চয়ই আমার আলোচনাটা শুরু থেকে আপনারা শুনেছেন। আচ্ছা বলেন তো রেখার প্রান্তবিন্দু কয়টা? ওকে, তার মানে একটি, দুইটি, তিনটি নাকি শূন্য? আমরা বুঝতে পারতেছি যে আপনি একটু হয়তো কনফিউশনে পড়ে গিয়েছেন। রেখার কিন্তু কোনো প্রান্ত বিন্দু নেই, কারণ কি রেখা এইভাবে তৈরি হয়, এইভাবে তৈরি হয়। আর রেখা থেকে আমরা যদি একটা অংশ কেটে নেই, রেখাংশের প্রান্তবিন্দু দুইটি, আর রশ্মির প্রান্তবিন্দু কয়টা? একটা, এই যে একটা। তাহলে রেখার প্রান্তবিন্দু নেই, আর রেখাংশের দুইটা প্রান্তবিন্দু আর রশ্মির একটা প্রান্তবিন্দু। ওকে, এবার আমরা মুছে দিয়ে পরেরটাতে চলে যাচ্ছি। পরেরটা দেখেন, রেখাংশের কয়টি প্রান্তবিন্দু? নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গিয়েছেন। এবার পরেরটা আসেন, রশ্মির প্রান্তবিন্দু কয়টি? তাহলে নিশ্চয়ই এটাও বুঝেছেন। এবার আসেন, তলের মাত্রা কয়টি? এই প্রশ্নটা কিন্তু অনেকেই আপনারা ভুল করবেন। আপনারা নিশ্চয়ই মনে করছেন যে তলের মাত্রা হচ্ছে 6টি। ওকে, আপনারা এটা দাগিয়েও দিবেন অনেকেই 6টি, কিন্তু আসলে উত্তরটা ভুল। তলের মাত্রা হচ্ছে 2। মনে রাখতে হবে তলের মাত্রা কয়টি? 2টি। এই জিনিস সম্পর্কে আমি আরো বিস্তারিত আপনাদের সঙ্গে পরে আলোচনা করব। তো মনে রাখতে হবে তলের মাত্রা কয়টি? তলের মাত্রা হচ্ছে 2টি। এবং পরের প্রশ্নটাই দেখেন, পরের প্রশ্নটা রয়েছে একটা ঘনবস্তু সম্পর্কিত। একটি ঘনবস্তুর তল কয়টি? এক্ষেত্রে উত্তর হচ্ছে 6টি। মনে রাখতে হবে ঘনবস্তুর তল 6টি আর তলের মাত্রা হচ্ছে 2টি বা 2। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু কনফিউশন প্রশ্ন, আমি কিন্তু আলোচনায় রেখেছি। পরেরটা আসেন, কোনটি স্থূলকোণ? নিশ্চয়ই আপনি পারবেন। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে ক, খ, গ, ঘ এর মধ্যে কোনটা স্থূলকোণ। পরেরটা আসেন, একটি কোণের পরিমাণ 181 ডিগ্রি, একে কি কোণ বলে? নিশ্চয়ই এটাও পারবেন, এটাও আমি আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি। 0 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? আমি কিন্তু বলেছি আমার আলোচনায়, তো এই জিনিসগুলো আপনি করতে পারছেন কিনা একটু ভালোভাবে খেয়াল করেন বা আলোচনাটা আবার রিপিট করেন। এবার আসেন, 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? সুন্দর করে আপনি অ্যান্সার করে যান এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে যান যে কত কত অ্যান্সার হচ্ছে, বা আপনার খাতায় নোট করে রাখেন বিষয়গুলো। এবার আসেন, একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? ওকে, এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তাহলে দেখেন, একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? আচ্ছা আচ্ছা বলেন তো সম্পূরক মানে কি? সম্পূরক মানে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। নিশ্চয়ই আপনার মনে আছে যে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, তাহলে কোনটির মান কত? তা আমি তো মানটা জানি না, তাহলে ধরে নিলাম কোনটার মান হচ্ছে x। তাহলে ধরলাম যে ধরি কোনটা হচ্ছে x। তাহলে বলেন তো দেখি, যেহেতু এরা একে অপরের সম্পূরক, তাহলে অন্য কোনটার মান হবে কত? অন্যটি হবে অবশ্যই 180 মাইনাস এক্স, নিঃসন্দেহে 180 মাইনাস এক্স। এবার প্রশ্ন মতে যদি আমরা বিল্ড আপ করি যে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেক, তার মানে একটা এক্স আর একটা 180 ডিগ্রি মাইনাস এক্স, তাহলে আমরা কি বলতে পারি যে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেক। তাহলে এই কোণটার মান, অর্থাৎ এই কোণটার মান তার সম্পূরক কোণ, তার মানে এই কোণটার মানের অর্ধেক। তাহলে এটা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল্ড আপ হয়ে গেল। এবং এই জিনিসটা বোঝা কিন্তু খুব জরুরি। আমরা কিন্তু আমাদের যে কোর্স রয়েছে এই কোর্সে এই জিনিসটা বোঝাতেই
3-4টা 5টা লেকচার কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে বুঝাই দেই। সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা কোর্সে জয়েন করবেন। যারা এখন পর্যন্ত কোর্সে জয়েন করেননি, যারা জয়েন করেছেন তাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে এক্স এর সাথে 2 গুণ করলে 2x ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এক্স, তাহলে এটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে 3x ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু কত? 180 কে 3 দ্বারা ভাগ করলে 60 ডিগ্রি, তার মানে কোণটির মান হচ্ছে কত? 60 ডিগ্রি। ঠিক আছে, এই প্রশ্নটা কিছুটা কঠিন রয়েছে, তবে আপনারা চাইলে অপশন টেস্ট করেও কিন্তু এই অঙ্কটা বা এই প্রশ্নটার উত্তর করে ফেলতে পারেন। তো ধরলাম যে সম্পূরক কোণ হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। আচ্ছা, এর পরের প্রশ্নটা আমি করে দিচ্ছি এভাবে, তাহলে আপনাদের আরো ভালো হবে। তাহলে একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। আচ্ছা, পূরক কোণ কত? পূরক কোণ মানে কিন্তু 90 ডিগ্রি। তাহলে কোণটির মান কত? আচ্ছা, আমি ধরলাম কোণটার মান 60। তাহলে এটা যদি 60 হয় তাহলে 60 এর পূরক কোণ কত? 30। তাহলে একটি কোণের মান, তাহলে এই কোণটার মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান, তাহলে এইটার অর্ধেক কি এটা? অবশ্যই না, তার মানে এটা উত্তর হবে না। এবার আসেন, তাহলে ধরলাম 45, তাহলে এটা যদি 45 হয়, পূরক যদি হয় এটা 45, তাহলে 45 তো সমান, এটার অর্ধেক তো এটা না, তাই না? এটাও হবে না। ধরলাম এটা, তাহলে এটা 30, তাহলে এটা কত হবে? 60, যেহেতু এরা পরস্পর পূরক, তাহলে এটার অর্ধেক কি এটা? অবশ্যই, তার মানে সঠিক উত্তর হচ্ছে 30 ডিগ্রি। আপনারা চাইলে এর আগে আমি যেভাবে দেখালাম সেভাবেও করতে পারেন, বা এর আগের অঙ্কটা আপনারা এভাবেও অপশন টেস্ট করে করতে পারেন। ঠিক আছে, এবার আমি পরেরটাতে যাচ্ছি। পরেরটা দেখেন, 37 ডিগ্রি কোণের বিপরীত কোণের পরিমাণ কত? তো বিপরীত কিভাবে তৈরি হয়? এইভাবে তৈরি হয়। তাই ধরলাম এটা হচ্ছে 37 ডিগ্রি, তাহলে তার বিপরীত কোণ, তাহলে এটাও 37 ডিগ্রি নিঃসন্দেহে। এটা যদি 108 ডিগ্রি হয় বা 60 ডিগ্রি হয়, এটাও 107 ডিগ্রি হবে। তাহলে এই দুটো কোণ সমান এবং এই দুটো কোণ সমান, এই জন্য এরা একে অপরের বিপরীত। তাহলে এটার উত্তর 37 ডিগ্রি। প্রশ্নগুলো কিন্তু কনফিউশন প্রশ্ন, পরীক্ষার হলে কিন্তু সংজ্ঞা না জানলে কনফিউশন সৃষ্টি হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। তো মোটামুটি আলোচনাটা অনেক বড় হয়েছে। আপনারা যারা মনোযোগ সহকারে এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিওটাতে একটা অবশ্যই লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর যদি কোর্সে জয়েন করতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।